আপকি আদালতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের ওপর অভিযোগ হলো যে ইনি নিজের মধ্যেই নিজে ডুবে থাকেন। মান সাহেব, আমি দেখতে থাকি যে আজকাল আপনি নিজের ওপরেই নিজে ফিদা। নিজেকেই নিজে আয়নায় দেখে বলতে থাকেন মান সাহেব, আর বলেন তুসি কামাল কিত্তা মান সাহেব। আমি তো পার্লামেন্টেও এই কথা বলেছিলাম যে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নিজে সাহেব বলি। মান সাহেব কি দারুণ! যদি বাইরের মানুষের কাছ থেকে সম্মান চাও তাহলে আগে নিজেকে সম্মান করতে শেখো। রজতবাবু, এই যে যুবকরা বসে আছে, আমি এদেরও বলতে চাই, ডিমের ভাগ্যে ভেঙে যাওয়া লেখা আছে। ডিমকে যেন তেন প্রকারে ভাঙতেই হবে, কিন্তু সেই ডিমটা যদি বাইরের শক্তিতে ভাঙে তাহলে তার জীবন শেষ, আর যদি সেই ডিম ভেতরের শক্তিতে ভাঙে তাহলে তার জীবন শুরু। আপনি কে সেটা আপনি নিজেই ডিসাইড করুন। অন্য কেউ যেন বাইরে থেকে ডিসাইড না করে যে আপনি কে। আপনি এটা হতে পারেন, আপনার দ্বারা এটা হবে না, আপনি এটা পারবেন। আপনি নিজেই সব জানেন। সব থেকে বড় জাজ আর নিজের ক্ষেত্রে সব থেকে বড় ক্রিটিক আপনি নিজেই। আপনার জাজ ছিলেন নবজোৎ সিং সিধু। হ্যাঁ, তা সিদ্ধুজি বলেন যে হলুদ পাগড়ি পরলেই কেউ ভগৎ সিং হয়ে যায় না। ভগৎ সিং তো দেশের জন্য প্রাণ দিয়েছিলেন, আর উনি বলেন যে ভগবন্ত মান তো পাঞ্জাবকে গোলাম বানিয়ে দিয়েছে। আমি কখন বললাম যে আমি ভগৎ সিং হয়ে গেছি? আমি তো ওনার পায়ের ধুলোর একটা কণা মাত্রও নয়। 23 বছর বয়সে উনি দেশের জন্য শহীদ হয়েছিলেন। তো কিন্তু আমরা আমাদের পূর্বপুরুষকে তো ফলো করতে পারি যে ওনাদের স্বপ্নের ভারত কেমন ছিল বা কেমন হওয়া উচিত ছিল। ভগৎ সিংয়ের কখনো এমন চিন্তাই হয়নি যে দেশ স্বাধীন হবে কি না। এটা উনি জানতেন যে দেশ তো স্বাধীন হবেই, কিন্তু ওনার সবথেকে বড় চিন্তা ছিল যে স্বাধীন হওয়ার পর দেশ কার হাতে যাবে। তো ওনার চিন্তাটা ঠিকই প্রমাণিত হলো না? আজ আবার 75 বছর পর আমরা বাইরে থেকে ভিসা আনছি, যাদের বের করার জন্য ভগৎ সিংয়ের মতো, শহীদ উধম সিংয়ের মতো, যারা বদলা নিতে গিয়ে করতার সিং সরাবা, রাজগুরু সুখদেব, আমাদের যোদ্ধারা ফাঁসিতে ঝুলেছিলেন ইংরেজদের দেশ থেকে বের করার জন্য। আজ আমরা 30-40 লক্ষ টাকা নিয়ে ট্রাভেল এজেন্টদের দেব বলে দাঁড়িয়ে রয়েছি ইংরেজদের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমরা কি করলাম? তাই ভগৎ সিংয়ের স্বপ্নের স্বাধীনতা যদি বাসন্তী রঙের পাগড়ি পরে যদি কোথাও যাওয়া হয় তাহলে তো কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এমনিতেও যাক, সিধু সাহেব তো সিনিয়র মানুষ একজন, উনি আমার জাজ ছিলেন লাফটার চ্যালেঞ্জে। কখনো কখনো তো এটাও বুঝতে পারতাম না যে আমি কি বললাম যে হাসি বন্ধই হচ্ছে না। ওনার একটা আলাদা অ্যাটিটিউড ছিল, ওনার আলাদাই অ্যাটিটিউড। উনি কংগ্রেসে আছেন, আগে বিজেপিতে ছিলেন, কিন্তু তার আগে কালিদালেও ছিলেন। আর ওনার নিজস্ব অ্যাটিটিউড একটাই শায়ারি, সেই মোদির জন্য, সেই আশারামের জন্য, সেই সোনিয়ার জন্য, সেই মনমোহন সিংয়ের জন্য। তাই অন্ততপক্ষে আমি পরিস্থিতি অনুযায়ী তো কথা বলি যে আজ এটা বলা উচিত না, কিন্তু উনি তো মুখস্থ বলতে থাকেন। কিন্তু একটা সময় তো আপনি বলতেন যে আমি ওনার ফ্যান, উনি আমার রোল মডেল। হ্যাঁ, অবশ্যই, ক্রিকেটে আমি ওনার ফ্যান। যখন উনি ওপেনিং করতেন, আজও উনি শ্রীকান্তের সঙ্গে নামতেন ওপেনার হয়ে। তো তখন যখন ক্রিকেট দেখতাম তাই ওনার ফ্যান ছিলাম, এতে তো আপত্তি থাকার কিছু নেই। কিন্তু আমি শুনেছি যে রাজনীতিতে এমন সুযোগ ছিল যে অরবিন্দ কেজরিওয়াল ওনার ফেসটা ব্যবহার করতে চেয়েছিলেন আম আদমি পার্টির জন্য। আমি নিজে অরবিন্দ বাবুর কাছে বলতে গিয়েছিলাম যে যদি নবজোৎ সিং সিধু আসতে চান পার্টিতে, যে যদি উনি চান যে ওনাকে মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক, আমাকে আপনার জিজ্ঞেস করার দরকার নেই, আপনি ওনাকে করে দেবেন। মানে উনি টপ পোস্টে থাকুন, আমি কাজ করব। আমার লক্ষ্য হলো শুধু পাঞ্জাবকে বাঁচানো, পাঞ্জাবকে ড্রাগের হাত থেকে। এই যে পাঞ্জাবে আমাদের ব্রেন ড্রেন হচ্ছে, আমাদের যুব সমাজ এই যে কানাডা আমেরিকাতে চলে যাচ্ছে, তাই এর জন্য আমার কাছে চেয়ারের কোনো মূল্য নেই। কিন্তু উনি বললেন যে আমি তো চলে যাব, তুমি কি করতে পারবে? দেখুন, আপনি সবসময় বলেন যে আমি পাঞ্জাবে পরিবর্তন করতে এসেছি। সিদ্ধু সাহেব বলেন যে উনি পরিবর্তন করতে আসেননি। 1.5 বছরে উনি কিছুই পরিবর্তন করেননি, নিজের স্ত্রীকে পরিবর্তন করা ছাড়া।
দেখুন, এর থেকে বোঝা যায় যে এতটা পরিবর্তন এসেছে যে কোনো বিষয় নিয়েই কথা বলা যাবে না। আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছে, আর আইনত বিয়ে হয়েছে। গুরু গ্রন্থ সাহেবের ওনার বাড়িতে ওনার পুজো করে তো 4টে লামা নেওয়া হয়েছে। এতে কারোর কি সমস্যা হতে পারে? এটা কি পাঞ্জাবের মুদ্রা বিষয়? সিধু সাহেবের কথা তো। সিধু সাহেব বলেছেন যে কোনো পরিবর্তন আসেনি, শুধু স্ত্রী বদলেছে। তো সিধু সাহেবের অন্ততপক্ষে এইটা মনে রাখা উচিত যে ওনার মাও তো দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। যার নিজের বাড়ি কাঁচের তৈরি, তারা অন্যের বাড়িতে পাথর ছুঁড়ে না। আমার স্ত্রী, উনি ডাক্তার, MBBS ডক্টর। উনি রাজনীতিতে এখন মানে কখনো আসেনি। হ্যাঁ, সোশ্যাল ফাংশনগুলোতে উনি যান। তা সত্ত্বেও ওনার উপরে আপনি এরকম এতটা নিচে নেমে, এতটা নিচু স্তরে আপনারা যে কমেন্ট করেন, এটা ভালো কথা নয়। ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আমি আপনার কথার সাথে একমত। এই ধরনের কমেন্ট করা উচিত নয়, এইসব পাবলিক ডোমেনে না, উনি যদি এই ধরনের পিচে খেলতে চান তাহলে আমার কাছেও শট আছে। যেদিন উনি এই কথাটা বলেছিলেন, সেখানে যতজন বসেছিলেন ওর মধ্যে 80%ই দ্বিতীয়জন ছিল, বা তাদের দ্বিতীয় ছিল, বা তাদের বাবার দ্বিতীয় ছিল। আপনার কাছে তো সবার খবর আছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী আমি। আজকাল বাদল পরিবারের সাথে ওনার খুবই বন্ধুত্ব হয়েছে, আর বলেন যে মজিঠিয়া সাহেবের সাথে এখন কোলাকুলির সময় এসে গেছে। উনি তো সিধুকে দেখুন, সিধু আর মজিঠিয়ার মধ্যে মানে দুজনের মধ্যে গালাগালিও চলতো, একে অপরের বিরুদ্ধে লড়েছে, আর দুজনেই হেরে গেছে। আর জিতল কে? জীবনজ্যোৎ কর, আমাদের এক NGO চালায় মেয়েটি, ও জিতে গেল। ওরা দুজনেই হেরে যায়। একই ফাংশনে দুজনে কোলাকুলিও করলো, বলল এসো এসো। তো মানুষ নিজেকে চিটেড ফিল করে। এদের হয়ে বলতে গিয়ে আমরা আমাদের কাকার সঙ্গে, জ্যাঠার সঙ্গে, আমাদের আত্মীয়দের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি আমরা, যে আমি তো এই তরফে, ও তো ওই তরফে। এরা দুজন কিন্তু এক হয়ে যায়। তাহলে স্যার, যদি করতেই হয় তাহলে কায়দা মতন করুন। ওই একটা কথা আছে না, যে শত্রুতা করতে হলে জমিয়ে করো, কিন্তু এটা যেন মনে থাকে যে দ্বিতীয়বার বন্ধুত্ব হলে লজ্জা পেও না। এখন দুজনেই লজ্জা পাচ্ছে। কিন্তু এই যে দুজনের বন্ধুত্ব, সেটা হলো ভগবন্ত মানের বিরুদ্ধে। যে ধরনের ভাষা সিদ্ধুজি বলেন, সেই ধরনের ভাষাই সুখবীর বাদলও বলেন। সুখবীর বাদলজি কয়েকদিন আগেই বলেছেন যে এই চিফ মিনিস্টার তো পাগল। আসল ব্যাপারটা কি? এই যে প্রকাশ সিং বাদল হেরে গেলেন, সুখবীর বাদল হেরে গেলেন, ওনার জামাই হেরে গেলেন, ওনার শালা হেরে গেলেন, ওনার আত্মীয় স্বজন হেরে গেলেন, ভাইপো হেরে গেলেন, ক্যাপ্টেন অমরিন্দর হেরে গেলেন, চন্নি হেরে গেলেন, সবাই হেরে গেলেন। এখন ওনারা এই কথাটা সহ্য করতে পারছেন না যে একজন টিচারের ছেলে মুখ্যমন্ত্রী কি করে হলো। এর মানে কি ওরা 3.5 কোটি মানুষকে গালাগাল দিচ্ছেন যে সবাই একজন পাগলকে বেঁচেছে? আর সুখবীর বাদল এটা কি ধরনের কথা বলছেন? সুখবীর বাদল স্টেজে বলছেন প্রকাশ সিং বাদল স্বর্গীয় হয়ে গেছেন, এখন এই পৃথিবীতে নেই। সুখবীর বাদল বলেছেন স্টেজে, একবার নয় 2-3 বার, ওই যে যিনি বসে আছেন সর্দার প্রকাশ সিং বাদল, উনি হলেন আমার বাবার মতো। বাদল সাহেবকে বলতে হয়েছে যে আমি তোমার বাবাই। এই তো অবস্থা, বুঝতেই পারছেন স্যার। এরা এই যে এরা বড় বড় স্কুলে পড়াশোনা করেছে, সেই পাহাড়ের স্কুলে, এরা 100-100 উপরে গুনতে পারে, 100-র নিচে তো এরা গুনতেই পারে না। এদের যদি 144 কোটি বলতে হয়, তাহলে ওরা বলে 144 কোটি। 100 তো বলতে পারে, কিন্তু 44 বলতে পারে না, 44 বলতে জানে না। তো স্যার, ওনারা ওখান থেকে পড়াশোনা করে এসেছেন,
পাঞ্জাবের কালচার সম্পর্কে এরা কিছুই জানে না, যাকে যা ইচ্ছে বলতে থাকে। এখন সিদ্ধু সাহেব বলেন যে আমি ওনাকে মজনু মান বলে ডাকি। ডাকতে থাকুক। কে এই সিধু সাহেব? সিধু সাহেবটা কে স্যার? বিধায়ক কি? আপনি তো থাকতেই দিলেন না। না। সিধু সাহেব কে স্যার? কংগ্রেসের কি কোনো বড় পদে আছেন? কিছুই না। তাহলে কি? আপনার জাজ, আপনার গুরু, না না, আপনার রোল মডেল। পরে তো একজন হেরে যাওয়া মানুষ। আর ওনার দ্বিতীয় সঙ্গী সুখবীর বাদল, উনি তো উপমুখ্যমন্ত্রী ছিলেন, তো সরকারও চালিয়েছেন। উনি বলেন যে ভগবান মান তো এত মদ খান যে 7 দিন ধরে ওনাকে খুঁজে পাওয়া যায় না। গত 12 বছর ধরে উনি এটা বলছেন। ভগবন্ত মান দিন রাত মদের নেশায় চুর হয়ে থাকেন। আপনি আমাকে একবার বলুন স্যার, আপনারও তো বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, আপনাদেরও আছে, যে গত 12 বছর ধরে দিন রাত মদ খাচ্ছে, সে কি বেঁচে আছে? নিশ্চয়ই না, বেঁচে নেই। তো তো আমার কি কোনো লোহার লিভার লাগানো আছে নাকি? ওনার কাছে যখন কিছুই থাকে না, তখন উনি বলেন এইটা হয় ওইটা হয়। আমি তো রোজ সকাল 6টায় উঠে প্রথমেই ফাইল নিয়ে বসে পড়ি। আর এত কাজ যেটা গত 70 বছরে করা হয়নি, সেটা আমরা 1.5 বছরে করেছি। পাঞ্জাবে বিদ্যুৎ 88% বাড়ি ফ্রিতে বিদ্যুৎ পাচ্ছে স্যার। আর তার মধ্যে আর এর জন্য আমরা সেটা নয় যে বিপিএল কার্ড বা কিছু করে দিয়েছি। আমি বলেছি 600 ইউনিট ফ্রি, 2 মাস পর পর বিল আসে। 600 ইউনিট, আপনার ঘরে 4টে এসি লাগানো আছে, তাও যদি আপনার 600 ইউনিটের নিচে থাকে, তাহলেও আপনার বাড়িতে বিল 0 আসবে। বিদ্যুৎ আছে আমার কাছে পাঞ্জাবে, তৈরি করেছি আমি ঝাড়খণ্ডে পঞ্চওয়াড়া কোল মাইন আছে পাঞ্জাব সরকারের, 2015 থেকে বন্ধ হয়ে পড়েছিল, সেটা চালু করেছি। এই সময় প্যাডি সিজন আসবে, পরশু থেকে শুরু হতে চলেছে। 52 দিনের কোল আমার কাছে এখনও আছে স্যার। আগে কখনো এতটা আমাদের কাছে থার্মাল প্ল্যান্টের কাছে কোল থাকতো না। শুধু খবর শোনা যেত 5 ঘন্টার কোল বেঁচে আছে, 4 ঘন্টার কোল বেঁচে আছে। তাই স্যার, যদি কাজ করার একটা ইচ্ছে শক্তি থাকে, তাহলে সেটা অবশ্যই হয়। দেখুন, আসল সমস্যাটা হলো যে আপনি এত বড় স্টার, যে আপনার তো হাততালি পাওয়ার অভ্যেস আছে, তো এখন রাজনীতিতে আছেন, তো একটু গালিও শুনতে হয়। আপনি যখনই সিস্টেম পাল্টানোর কথা বলবেন, যে কোনো সিস্টেম পাল্টানোর কথা বলবেন, তাই সেই সিস্টেমের যে বেনিফিশিয়ারিরা আছে, যারা লাভ উপভোগ করে, তারা বাউন্স ব্যাক করবে। এ কেমন করে হতে পারে, পাল্টাতে পারে না। তো স্যার, তারা তো গালাগাল দেবেই। তারা আপনাকে অপমান করবে, ত্রুটি বের করবে, এটা করে দেব, ওটা করে দেব, যাতে এই মানুষটা এখানেই শেষ হয়ে যায় আর আমরাই শুধুমাত্র লাভ উপভোগ করব। তো সিস্টেম পৃথিবীর প্রথম রেলগাড়ি আর পৃথিবীর প্রথম উড়োজাহাজ নিয়েও বিরোধিতা হয়েছিল, যে এটা কিভাবে হাওয়ায় উঠতে পারে, কি করে একটা লোহার লাইনের ওপরে গাড়ি চলতে পারে। আজ ওনাদের যত বংশধরেরা রয়েছেন, মানে যারা গ্র্যান্ডফাদার যারা বিরোধিতা করতেন, তারা হয়তো আজ টিকিটই পান না, হয়তো ওয়েটিং লিস্টে আছেন। তো এটা এমন কোনো ব্যাপার না, অপমান সহ্য করতে শিখে নিতে হবে। আন্নাজিও বলেছিলেন, রাজনীতিতে অপমান সহ্য করতে শেখো, এখানে তুমি প্রশংসা পাবে না। এই ব্যাপারে আমি এক মজার গল্প শোনাচ্ছি। একজন লোক ছিল যে প্রতিটা জিনিসের মধ্যে খুঁত ধরত, প্রতিটা জিনিসে নেগেটিভ মাইন্ডেড লোক ছিল, প্রতিটা জিনিস নিয়ে খুঁত বের করতো। ওর বন্ধুরাও এই নিয়ে খুব বিরক্ত ছিল, আরে সব ব্যাপারেই খুঁত ধরে। ওরা একটা কুকুর খুঁজে পেয়েছিল ওর বন্ধুদের। সেই কুকুরটা জলের মধ্যে হাঁটতে পারতো স্যার, জলের মধ্যে হাঁটতে পারতো এইভাবে। ওরা বলল, এর মধ্যে থেকে ও কি খুঁত বের করবে, ওকে ডাকা হলো। ওকে বললো, এই দেখ। ওরা কুকুরটাকে এপার থেকে ছাড়লো সুইমিং পুলে, কুকুরটা জলের ওপর দিয়ে হেঁটে সুইমিং পুলের ওই পারে চলে গেল। ওরা বললো, বল এবারে কি বলবি এ ব্যাপারে। ও বললো, আমি বুঝে গেছি, কুকুরটা সাঁতার কাটতে পারে না। এই তো অবস্থা স্যার, যে যা খুশি বলতে পারে, গালাগালি দিয়ে দিক, অরবিন্দ কেজরিওয়ালকে গালাগাল দিক, ভগবন্ত মানকে গালাগালি দিক, দিতে থাক। ওরা ওই বন্ধুটার মতো যত খুশি খুঁত ধরুক, শুধু কাজ করে যাও, পাবলিকের জন্য কাজ করে যাও। একবার খুব ভালো একটা কবিতা আপনি বলেছিলেন, বাত চলি হ্যায়। হ্যাঁ, বাত চলি থি, কথা হয়েছিল বুককে 56 ইঞ্চি চওড়া করার, কথা হয়েছিল ভারতকে ডিজিটাল করার, কথা হয়েছিল বুলেট ট্রেন নিয়ে আসার। তো কথাগুলো সব কোথায় গেল? সমস্যা তো এটাই যে কথাগুলো খুঁজেই পাওয়া যাচ্ছে না, কথাগুলো কোথায় গেল?
মন কি বাত। হ্যাঁ, মোদি সাহেবের মনের কথা তো মানুষ দুবার পূরণ করে দিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। জনতার কথা তো শুনুন, নিজের মনের মতোই কাজ করে চলেছেন। মানুষের মনের কথাও তো শুনতে হবে। সিলিন্ডারের দাম বেড়ে চলেছে, সিলিন্ডারের দাম বেড়ে গেছে, আর বেকারত্ব খুব বেড়ে গেছে। আর যা কিছু আছে সব বিক্রি হয়ে চলেছে, বিক্রি হয়ে চলেছে, রেল, তেল, ভেল। মান সাহেব, আপনি যখন যখন সুযোগ পান কথা বলার, তখন আপনি উল্টো কথাই বলেন। স্পিকারের চেম্বারে তো আপনি বলেছেন যে কিছু বলতে বলা হয়েছিল, আর আপনি গোটা জঙ্গলের আইন শুনিয়ে দিয়েছিলেন। আসলে ব্যাপারটা উল্টো নয়। যদি উল্টো হয়ে শোনেন তাহলে কথাগুলো সোজাই মনে হবে। অনেক তর্ক হয়েছিল ওই সেশনে। তখন স্পিকার সাহেব বললেন, ভগবন্ত, মনে হচ্ছে এখনও কিন্তু সবাই খুশি হয়নি, পরিবেশটাকে একটু ঠিক করে দাও না। হাসি তো হলো সব থেকে ভালো ওষুধ, তাই তুমি একটু তোমার ওষুধ দিয়ে দাও। তখন আমি ওদের একটা গল্প শোনালাম, আপনাকেও বলে দিচ্ছি, আপনিও ব্যাপারটা বুঝতে পারবেন। ইলেকশন কমিশন যখনই জঙ্গলে সাধারণ নির্বাচন করবে ঠিক করলো, ইলেকশন কমিশন যখনই জঙ্গলে সাধারণ নির্বাচন করবে ঠিক করলো, নিজেদের প্রচারের জন্য সমস্ত জন্তু জানোয়াররা তৈরি হলো। বাঘ মামা গেল ছাগলের বাড়িতে, বলল, দিদি নমস্কার, আর বলুন খবর টবর কি? ছাগল বলল, খবর তো ভালোই, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে বাঘ আমার সামনে দুটো হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। বাঘ বলে উঠল, দিদি আমাকে লজ্জায় ফেলবেন না, আমরা জঙ্গলে এখন সবাই মিলেমিশে থাকবো, সবাইকে আপনি বলে দেবেন যে বাঘ মামা কাউকে কিচ্ছু করবে না, আজকের পর থেকে আপনি নিজের পরিবার নিয়ে সুখে থাকবেন, শুধু আসন্ন নির্বাচনে আমার ভোট চিহ্নের একটু খেয়াল রাখবেন। এবার পরের ব্যাপারটা শুনুন। পরে কি হলো বলছি। নানান রঙের রঙিন পতাকায় ভরেছিল চম্বল, নানান রঙের রঙিন রঙিন পতাকায় ভরে উঠল চম্বল। বেড়ালরা ফ্রিতে ইঁদুরকে বিলোচ্ছিল কম্বল। শেয়ালকে বলা হলো অর্ধেক জঙ্গল তোর হবে। জজ সাহেব শুনবেন, শেয়ালকে বলা হলো অর্ধেক জঙ্গল তোর হবে। পেঁচাকে বলা হলো ভোট দাও, দিনেও অন্ধকার থাকবে। ইঁদুরদের কথা দেওয়া হলো যে চিল থাকবে না, কারণ চিলেরা তাদের থাবায় করে ওদের তুলে নিয়ে যায়। ইঁদুরদের কথা দেওয়া হলো যে চিল থাকবে না, আর চিলেদের আশ্বাস দেওয়া হলো যে ইঁদুরদের সাপ্লাইয়ে কমতি থাকবে না। তো সারাদিন ক্যাম্পিং করে বাঘ নিজের বাড়ি ফিরে এলো, বলল, গোটা জঙ্গল সামলে দিয়েছি, ও আমার ডার্লিং বাঘিনী। বাঘিনী বলল, বাঘ মশাই, আমার পতিদেব মশাই, আমার খুব বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করছে, একটা নরম সুন্দর খরগোশ খেতে ইচ্ছে করছে। বাঘ বলে উঠল, আরে গিন্নি, শুনে নাও আমার কথা, যত খুশি খরগোশ খেও, প্লিজ ইলেকশনের পরে, প্লিজ। বুঝলেন? আমি এই কথাটা বলছি যে পাবলিকের সামনে আগে প্রতিজ্ঞা করা হয়, তারপর 5 বছর একটা খরগোশের মতো ধরে নেওয়া হয়। যতদিন না ইলেকশন আসবে ততদিন পাবলিককে শুষে নাও। এই ট্যাক্সও পাবলিকের ওপর চাপিয়ে দাও, ওই ট্যাক্সও, সব ট্যাক্স পাবলিকের ওপর কেন চাপানো হবে? আমি যে কথাটা বলতে চাই তা হলো, নেতারা যদি বিদ্যুৎ ফ্রিতে পায়, নেতাদের যদি টোলে টাকা দিতে না হয়, তাহলে জনতারা পাবে না কেন? পাবলিকরাই তো নেতা বানিয়েছে, সবই তো পাবলিকের। কিন্তু আপনি লোকতন্ত্র নিয়ে কথা বলার কোনো অরবিন্দ সুযোগই ছাড়েন কেজরিওয়াল না। বাবু আমার পার্টির প্রধান, উনি দিল্লিতে শুরু করেছিলেন যে মহিলাদের জন্য বাস বিনামূল্যে, চিকিৎসা বিনামূল্যে, বিনামূল্যে শিক্ষা। তাতে ওরা বলে, যারা বিপক্ষের লোক, এই যে কেজরিওয়াল ফ্রিতে মিষ্টি বিলোচ্ছে, ফ্রিয়ের মিষ্টি, তো আমি বলি যে আচ্ছা 300 ইউনিট বিদ্যুৎ, একটু চিকিৎসা, বাস যাত্রা, এগুলো সব মিষ্টি বলে মনে হচ্ছে, ফ্রিতে দেওয়া হচ্ছে বলে। তাহলে প্রতিটা বাড়িতে 15 লাখ করে পৌঁছে যাবে, এই গল্পটা কে দিয়েছিল? সেটা মনে নেই, সেটা মনে নেই, সেটা মনে নেই। তাই আমি তো ওখানেও, আমি পার্লামেন্টেও আমি সবসময় এটাই বলতাম যে বলুন মোদিজি, अच्छे দিন কবে আসবে? আসুন জনতাকে জিজ্ঞেস করি যারা প্রশ্ন করতে চান।
আমি আপনার একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে আপনি একবার বিদেশে যাচ্ছিলেন, তখন এয়ারলাইন্সও বিদেশের ছিল, মানুষজনও বিদেশের ছিল, সেখানে এয়ার হোস্টেসদের সাথে নিজের ভাষা তৈরি করে কথা বলেছিলেন। সেই গল্পটা কি একবার আমাদের শোনাবেন? আসলে আপনি যদি এটাকে সেলফ কনফিডেন্স বলেন তাহলে সেটা বেশি ভালো হবে। সেলফ কনফিডেন্স বলতে আমি যা বলতে চাই, আমি যাচ্ছিলাম, নিউ ইয়র্কের ফ্লাইট ছিল, এয়ার ফ্রান্স থেকে প্যারিস, প্যারিস থেকে নিউ ইয়র্ক। তো প্যারিস থেকে নিউ ইয়র্ক যাওয়ার পথে আমার পাশে সাদা চামড়ার কজন বসেছিল, এদিকে কালো চামড়ার কয়েকজন, আর মাঝখানের মডেল আমি। আমার মনে হলো 9.5 ঘন্টার ফ্লাইট। মান সাহেব, 9.5 ঘন্টা যদি তুমি কথা না বলো তাহলে তো পেটে পাথর হওয়ারও ভয় থাকে। 9.5 ঘন্টা ধরে এদের সঙ্গে কি কথা বলবো? তাহলে কিছু একটা করা যাক। তো আমার সঙ্গে যারা ছিল, আমার কো প্যাসেঞ্জার্স, তারাও আর্টিস্ট, শো করতে যাচ্ছিলেন। ওদের বললাম আমি কিন্তু এবার ঝামেলা করবো, তবে জানি না এর ফল কী হবে। তোমরা চুপ করে শুয়ে পড়ো, ভাবো তোমরা আমার সঙ্গে নেই। আমি বেল বাজালাম, এয়ার হোস্টেস এলো, ইয়েস মে আই হেল্প ইউ। আমি নিজের মতন করে একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করে একদম কনফিডেন্সের সঙ্গে বললাম। আমি বললাম বেলভিসালালা হাঙ্গাভিস্তি আলভিসালালা আল হিস্তালালা আল হুস্তালালা ইল হুস্তালালা বেলভুস্তি। ও বললো পার্ডন। আমি বললাম হিলভিস্তালালা উল্লভিস্তালালা ইনবস্তি হাইস্তালালা হুসহুস্তালালা হুসবস্তি বেলবস্তি। উনি বললেন সরি স্যার, আই কান্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তখন আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে রাগ দেখালাম। মেল বিস্তা বা ল্যাঙ্গুয়েজা এরা বিস্তা ইরি বিস্তারা ইম্বেল বিস্তি এয়ার ইন্ডিয়া রুলা বিস্তি লুফথানসি ইম্বেল বিস্তি এয়ার ফ্রান্সি রুলা বিস্তি হিন্দি। এবারে রজতজি ও এটা বুঝে গেছে যে আমি ওদের এয়ারলাইনকে গালাগালি দিচ্ছি, লুফথানসাও বলে দিয়েছি আমি মাঝখানে। তো বলছে ওয়েট, প্লেনের ক্যাপ্টেনকে ডেকে আনলো। ক্যাপ্টেন এলো, ও ইয়েস প্লিজ কেমবেরি বিস্তি ইয়েস প্লিজ আয়রা বিস্তা ফ্রিকুয়েন্ট ফ্লায়ারা ইরি বিস্তালা বুস্তি বিস্তালা ভিনসা বেলবস্তি। আমাকে বললো প্লিজ কাম উইথ মি। আমাকে সামনে নিয়ে গেল, আমার মুখের সামনে মাইক ধরিয়ে দিল, সামনে নিয়ে গিয়ে স্পিক। আমি বললাম বেলভিসালালা ইংলিশালালা ইংলা বিস্তালালা বেলবস্তি। তো এবার আমার গলায় পুরো প্লেনে অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এবার ওরা ইংরেজিতে অ্যানাউন্সমেন্ট করলো যে যে কেউ এই ল্যাঙ্গুয়েজটা জানে তারা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্যার এরকম যদি কোনো ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তবে না যোগাযোগ করবে। আরে ওটা তো আমি আর দ্বিতীয়বারও বলতে পারছিলাম না। আমি শুধু একটাই শব্দ রেখেছিলাম বেলবস্তি শেষের দিকে, যাতে ওরা বুঝতে পারে যে একটা কথাই বারবার বলছে। আমাকে বলল আপনার লাগেজ কোথায়? আমি বললাম বিস্তে। টিকেট আপ। আমাকে ফার্স্ট ক্লাসে নিয়ে গেল। প্রথমবার এরকম আমার সেবা শুরু হয়ে গেল। এই যা চাইছি সেটা তক্ষুনি চলে আসছে। পিছন থেকে একজন এয়ার হোস্টেস এলো, আমাকে একটা কাগজ ধরিয়ে দিল, বলছে ইয়োর কো প্যাসেঞ্জার হ্যাজ সেন্ড দিস টু ইউ। ওতে পাঞ্জাবিতে লেখা ছিল আমাদেরকেও তোমার কাছে ডেকে নাও। আমি ওই কাগজেরই উল্টো দিকে লিখে পাঠালাম, সরি এটা আমার পরিশ্রম করে পাওয়া সিট। প্রতিটা আসা যাওয়া করা এয়ার হোস্টেস আমাকে জিজ্ঞেস করে যাচ্ছিল আর ইউ ওকে? আমি বলছিলাম বেলবস্তি বেলবস্তি। এটাই ছিল গল্প। আপনি খুব ভালো কথা বলেছেন। সেলফ কনফিডেন্স কত বড় একটা জিনিস, কোথা থেকে কোথায় নিয়ে যায়।